আবারও নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের 4 জন দগ্ধ। জুলাই থেকে স্বাস্থ্য খাতে 1 লাখ জনবল নিয়োগ হবে, বরিশালে স্বাস্থ্যমন্ত্রী। রংপুরে এসএসসি পরীক্ষা দিচ্ছেন তৃতীয় লিঙ্গের 28 জন শিক্ষার্থী। এবং ফেনীর দাগনভূঞায় মাদকাসক্ত ছেলের হাতে মা খুন। এটি নিউজ দেখছেন, আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরে। আজ আপনাদের সাথে আছে আমি সিয়াম রেজওয়ান। এতক্ষণ নাসির সিনটেক্স গ্রুপের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। নারায়ণগঞ্জে আতঙ্ক, গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ। গতকাল একই পরিবারের 5 জন, আজ দগ্ধ হয়েছেন আরেক পরিবারের আরও 4 জন। গেল 2 মাসে অন্তত 20টি বিস্ফোরণের ঘটনা ঘটেছে শিল্পনগরীতে। নিঃশেষ হয়ে যাচ্ছে এক একটি পরিবার। কেন গ্যাস লিকেজ থেকে এত ঘন ঘন বিস্ফোরণ আর হতাহতের ঘটনা? নারায়ণগঞ্জ প্রতিনিধি হাসান মজুমদার বাবলুর তথ্য ছবিতে কারণ খোঁজার চেষ্টা। রবিবার ভোরে গ্যাস লিকেজ থেকে আগুনে ফতুল্লার ভুইঘর এলাকায় একই পরিবারের নারী শিশুসহ 5 জন হতাহত হন। তার রেশ কাটতে না কাটতেই সোমবার সকালে সিদ্ধিরগঞ্জ ফতুল্লায় লাগোয়া সীমানার একটি একতলা বাড়িতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ। যমজ 2 ছেলেসহ আহত হয়েছেন 4 জন। শিল্পনগরী নারায়ণগঞ্জ অন্তত 20 লাখ মানুষের বসবাস। প্রায়ই জেলার বিভিন্ন এলাকা থেকে আসছে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ভয়াবহ ঘটনা। আহত হয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন শ্রমজীবী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। একের পর এক এসব দুর্ঘটনায় আতঙ্কিত নগরীর মানুষ। প্রায় জায়গাতেই দেখতেছে এই ধরনের বিস্ফোরণ ঘটে। আসলে কি এর কারণটা কি এটা আমরা জানতে চাই। এটা কি গ্যাসেরই কোনো সমস্যা নাকি মানুষের কোনো সচেতনের এই সমস্যা, এটা আমরা কোনো খুঁজে পাইতেছি না। অনেক জায়গায় লিক আছে, অনেক জায়গায় চোরাই লাইন নেওয়া হচ্ছে। আমরা নিজেরাই নিজেদের পাইপ বসিয়ে নিয়ে গেছি। তো এই জায়গাতে লিক একেবারে ফুলপ্রুফ করা এটা খুব কঠিন একটা কষ্টসাধ্য বিষয় আমার মনে হয়। দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা, আমাদের সচেতনতা। এটা তিতাসের পক্ষ থেকেও করতে হবে, টিভিতে বিজ্ঞাপন দিয়ে হোক, তাদের গ্রাহক পর্যায়ে জানিয়ে হোক, মাইকিং এর মাধ্যমে হোক, পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে হোক, এটা ব্যাপকভাবে প্রচার করতে। জেলার বিভিন্ন স্থানে সড়ক খুঁড়ে রাস্তা মেরামতের সময় গ্যাস পাইপের লিকেজ, পাশাপাশি অনভিজ্ঞ লোকদের দিয়ে গ্যাস সংযোগ, এসব ঘটনার জন্য দায়ী ব্যাখ্যা ফায়ার সার্ভিসে। বিভিন্ন রাস্তাঘাটের কাজ হয়েছে, রাস্তাঘাটের কাজ এবং ড্রেনেজের কাজ করাতে এই গ্যাস লাইনগুলো বিভিন্ন জায়গায় ফেটে গেছে, যার কারণে কিন্তু এই গ্যাসের লিকেজের আগুনগুলো বেশি হচ্ছে। গ্যাসের যে লিকেজটা যদি বন্ধ না করা যায় তাহলে এই আগুন বন্ধ হবে না। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। আজ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ লাকিবাজার এলাকায় গ্যাস চেম্বার বিস্ফোরণে একই পরিবারে বাবা ও 3 ছেলে দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা দেয়া হচ্ছে। আমরা আরও বিস্তারিত জানার চেষ্টা করব। নারায়ণগঞ্জ প্রতিনিধি হাসান মজুমদার বাবলু আমাদের সাথে যুক্ত আছেন। বাবলু, আপনার পাঠানো তথ্য ছবিতে কিছুক্ষণ আগে রিপোর্ট দেখলাম, বারবার নারায়ণগঞ্জের গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটছে, এক একটি পরিবার নিঃশেষ হয়ে যাচ্ছে। প্রশাসনের ভূমিকা কি এ ব্যাপারে? আজ সকালে যে ঘটনাটি ঘটলো নারায়ণগঞ্জের লাকিবাজার এলাকায়, যে একই পরিবারের যমজ 2 ভাই সহ কিন্তু 4 জন গ্যাস লিকেজের যে বিস্ফোরণে তারা কিন্তু আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছে। এবং গতকালও যে ঘটনাটি ঘটলো যে ফতুল্লার ভুইগড় এলাকায় কিন্তু 5 জন আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছিলেন এবং এর মধ্যে কিন্তু 1 জন কিন্তু আহত হয়েছেন। আমি এই মুহূর্তে লাকিবাজারের যে এলাকাটিতে আজকে যে ঘটনাটি ঘটেছে সেই জায়গাটিতে রয়েছি। এখানে কিন্তু তিতাসের কর্মকর্তারা আছেন, তার আগে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এসেছিলেন। তারা যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে গ্যাস লিকেজের থেকে কিন্তু এই আগুনের সূত্রপাত বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আমি যদি আপনার মাধ্যমে যে অবস্থা ভয়াবহ যে সেটি যদি একটু জানাই, যে স্থানীয়রা যেমনটি বলছেন যে বিকট শব্দে আসলে পুরো বাড়িটি কিন্তু একেবারে উড়ে গিয়েছে, জানালা দরজা একেবারে ভেঙে চুরে গিয়েছে, বিভিন্ন জায়গায় একেবারে নাস্তানাবুদ পরিস্থিতি এখানকার, যেমনটি আমি আপনাকে দেখানোর চেষ্টা করেছি। এছাড়াও যে তিতাসের যে কর্মকর্তারা রয়েছে তারাও কিন্তু এই ঘটনাস্থলে এসেছেন এবং তারা চেষ্টা করছেন আসলে কোন জায়গা থেকে আসলে এই ঘটনাটি ঘটছে সেটি জানার জন্য। আমি যদি একটু তিতাসের কর্মকর্তার সাথে একটু কথা বলতে চাই।
এই ঘটনা তো গতকালও ঘটেছে এবং আজও ঘটেছে। তাছাড়া ফায়ার সার্ভিসের কর্মকর্তারা যেমনটি বলছেন যে গত কয়েক মাস ধরে এই ঘটনাগুলো নারায়ণগঞ্জে বেশ কিছু কারণ ঘটছে। আসলে এর মূল কারণগুলো কি, কেন এই ঘটনা ঘটছে? মূল কারণ এইখানে তো আমার যেটা ধারণা, এটা গ্যাসের থেকে ঘটে না আর কি। গ্যাসের রাইজারটা বাহিরে আলাদা ওপেন জায়গায়, আবার ওয়ারিংটাও বারান্দা দিয়ে ওইদিক গেছে। আর দুর্ঘটনাটা ঘটছে রুমে, সোফার রুমে, ওখানে সোফার রুমে করছে। ওখানে করে গ্যাসের কোনো কানেকশন নেই, ধারে কাছেও নাই, একটু দূরে। তো ওখানে তারা যারা আছে তারা বলতেছে যে ওই কারেন্টের লাইন ওখানে, আমরা নিশ্চিত না এখন আর কি কোথায় ঘটছে। আমরা চেষ্টা করতেছি উদ্ধারণ করার জন্য। গতকালও তো ঘটেছিল। না না, গতকাল এইখানে ঘটেনি। গতকাল তো এই যে বউবাজার এটা ঘটছে। হ্যাঁ, আসলে সিয়াম, আপনি যেমনটি শুনছেন যে তিতাসের কর্মকর্তারা সে একই বলছে যে তারা কারণ খুঁজে দেখছে, যে আসলে এখনো পর্যন্ত তারা আসলে পায়নি যে কোন জায়গা থেকে কিভাবে এই বিস্ফোরণের সূত্রপাত, তারাও খুঁজছে। এছাড়াও আমরা এই নারায়ণগঞ্জের যারা সচেতন মহল রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম, যারা এসব ঘটনাগুলো নিয়ে বিশ্লেষণ করে। তারা যেমনটি বলছেন যে অবৈধ গ্যাস সংযোগ এবং বিশ্লেষণ করে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে, এটাই আমাদের প্রত্যাশা। হাসান মজুমদার বাবলু, ধন্যবাদ আপনাকে, আপনি থাকুন। আমরা এবার একটু বার্ন ইনস্টিটিউটে যেতে চাই। সহকর্মী সোহাগ বিশ্বাস সেখানে আছেন, আহতদের সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে। সোহাগ বিশ্বাস, আহতদের অবস্থা আশঙ্কাজনক আমরা জেনেছি, চিকিৎসকরা কি বলছেন? সহকর্মী সোহাগ বিশ্বাস, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। সিয়াম, নারায়ণগঞ্জ থেকে আমাদের সহকর্মী যেভাবে বলছিলেন, এই দুর্ঘটনাটি পরপর আসলে নারায়ণগঞ্জের দুটি দুর্ঘটনা নারায়ণগঞ্জের সব মহলকেই বেশ ভাবিয়ে তুলেছে। আমি যদি এখনকার এই মুহূর্তে যে আপনি জানেন যে নারায়ণগঞ্জে এই 2 দিনে যারা অগ্নিদগ্ধ হয়েছে তাদের সবাইকেই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এখানে ভর্তি করা হয়েছে। আজকে যারা ভর্তি হয়েছে তাদের মধ্যে যদি আমি একটু বলি আপনাকে, আব্দুল কাদেরের শরীরের 57%, মেহেদির শরীরের 18%, সাকিবের 17% এবং রাকিবের 25% পুড়ে গেছে বলে জানিয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডাক্তার শাওন বিন রহমান। এবং তিনি বলেছেন যে তাদের সবাইকেই নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রাখা হয়েছে এবং তাদের সবাইকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। সিয়াম, একই রকম ঘটনা গতকালকেও ঘটেছিল। একই পরিবারের 5 জন দগ্ধ হয়েছে। সেই 5 জনের মধ্যে একজন, অর্থাৎ ওই পরিবারের যিনি কর্তা বাবা কালাম, তিনি আজকে তিনি নিহত হয়ে মারা গেছেন। এছাড়া যে বাকি 4 জন রয়েছেন, অর্থাৎ তার স্ত্রী এবং তার যে 3 সন্তান, তারাও কিন্তু একইভাবে এখানে ভর্তি রয়েছেন এবং তাদের অবস্থাও বেশ গুরুতর। তাদের মধ্যেও বেশিরভাগেরই 25 থেকে 30% উপরে সবার পড়ে গেছে। কেউরই 25% নিচে না, কেউর 65%, 35% পর্যন্ত পুড়ে গেছে, যে কারণে আসলে সবার অবস্থায় এখন পর্যন্ত আশঙ্কাজনক। চিকিৎসকরা বলছেন যতক্ষণ পর্যন্ত তারা নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রয়েছে ততক্ষণ পর্যন্ত আসলে কিছুই বলা যাচ্ছে না যে তাদের পরবর্তী উন্নতির দিকে যাচ্ছে বা কোন অবস্থায় আছে। সিয়াম, বিশ্বাস, আপনি থাকুন, আবারও আপনার সাথে নিশ্চয়ই পরবর্তীতে যুক্ত হব। সহকর্মী সোহাগ বিশ্বাস বার্ন ইনস্টিটিউট থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। নারায়ণগঞ্জের দগ্ধদের চিকিৎসা সেখানে দেওয়া হচ্ছে। জুলাই মাস থেকে স্বাস্থ্য খাতে 1 লাখ জনবল নিয়োগ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। দুপুরে বরিশাল নগরের জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। আমরা 1 লক্ষ জনবল নিয়োগ করতে যাচ্ছি আগামী জুলাই থেকে। গত 17 বছরের দুঃশাসন, আমাদের হাতে কোনো টাকা পয়সা দেওয়া যায় না। বিল্ডিং করেছে, জনবল নাই, ডাক্তার রিক্রুট করে নাই, মানে যত সব কাজ করেছে এই ধরনের, এগুলি ওভারকাম তো এক রাত্রে একদিনে করা যাবে না। আমরা চেষ্টা করতেছি। এই যে একটা হাম রেবেলা গেল, আমরা কিন্তু আপ্রাণ চেষ্টা করেছি আপনাদের সহযোগী। একটা ভ্যাকসিন আমাদের হাতে ছিল না। দেশের খবর দেখছেন। তৃতীয় লিঙ্গের 28 জন শিক্ষার্থী একসাথে এসএসসি পরীক্ষা দিচ্ছেন রংপুরে। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে একে একটি মাইল ফলক হিসেবে দেখছেন সচেতন মহল। বলছেন এই দৃষ্টান্ত সমাজে সমতা, সম্মান ও অধিকার প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।
রংপুর থেকে মনিরুজ্জামানের তোলা ছবি ও শাহরিয়ার মিমের তথ্যে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। এসএসসি পরীক্ষা চলছে। রংপুরের মিঠাপুকুর উপজেলার বেগম রোকেয়া পায়রাবন্ধ স্মৃতি বালিকা স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে পরীক্ষা। গভীর মনোযোগ দিয়ে লিখছেন পরীক্ষার্থীরা। অন্য সব পরীক্ষার্থীর সঙ্গে সমানভাবে পরীক্ষা দিচ্ছেন তৃতীয় লিঙ্গের ২৮ জন শিক্ষার্থী। অবহেলা আর বৈষম্যের মাঝে বেড়ে ওঠা মানুষগুলোর কাছে এই পরীক্ষা যেন আত্মমর্যাদা ফিরে পাওয়ার উপলক্ষ। বললেন তারাও লেখাপড়া করতে চান, সম্মানের সঙ্গে সমাজে বেঁচে থাকতে চান। জানিয়ে দিলেন সুযোগ পেলে পিছিয়ে থাকে না কেউ। আমরা যে পড়াশোনা করতে পারিনি, এই জন্য আমাদের অনেক কষ্ট ছিল। যে কর্মের সাথে সাথে আমাদের শিক্ষার প্রয়োজন। প্রত্যেকটা হিজড়ারে কিন্তু ইচ্ছা শক্তি আছে পরিবর্তন হওয়ার, শিক্ষা অর্জন করার। আমরা সুশিক্ষায় শিক্ষিত হলে দেশের কোনো কাজে লাগলে দেশ উন্নতি হবে। পরীক্ষা সংশ্লিষ্টরা জানালেন সকল পরীক্ষার্থীর জন্য নিরাপদ ও স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে কোনো ধরনের সংকোচ ছাড়াই তারা পরীক্ষায় অংশ নিতে পারেন। যথাসময়ে তারা আসে এবং যথাসময়ে তারা পরীক্ষা দেয় এবং তাদের মধ্যে খুবই আগ্রহ, এবং তারা বলে যে স্যার আমাদেরকে আরও ইন্টারমিডিয়েট ডিগ্রি এইভাবে তারা আরও উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চায়। তাদের জন্য 60% কোর্স ফি মওকুফের একটা আমরা ব্যবস্থা নিয়েছি, বিশ্ববিদ্যালয় নিয়েছে, এবং সেই অনুসারে তার ভিত্তিতে তারা পড়াশোনা করার সুযোগ পাচ্ছে। সাধারণ পরীক্ষার পাশে বসে একই সাথে ২৮ জন তৃতীয় লিঙ্গের অদম্য শিক্ষার্থীর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ শুধু শিক্ষা জীবনের একটি ধাপ মাত্র নয়, বরং সমাজে নিজের অবস্থান প্রতিষ্ঠাও একটি প্রচেষ্টা হিসেবে সাধুবাদ জানাচ্ছেন শিক্ষাবিদরা। তুনাসিনা তুনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। ফেনীর দাগনভূঞায় মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে নিহত হয়েছেন মা লাকি আক্তার। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাবা ও বোন। রোববার রাত ৮টার দিকে উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের দিলপুর গ্রামে ঘটে এ মর্মান্তিক ঘটনা। পুলিশ জানায় পারিবারিক কলহের জেরে মাদকাসক্ত ছেলে রাফি ঘরের ভেতরে ধারালো অস্ত্র নিয়ে এলোপাথারি হামলা চালায়। এতে গুরুতর আহত হন মা লাকি আক্তার, বাবা মোস্তফা ভূঁইয়া ও বোন মিথিলা মোস্তফা। পরে তাদের ফেনী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক লাকি আক্তারকে মৃত ঘোষণা করেন। আহত বাবা ও মেয়েকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত রাফিকে গ্রেফতার করে মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বাবাকে মারাত্মকভাবে জখম করা হয়েছে এবং বোনকে মারাত্মকভাবে জখম করা হয়েছে। বাবা এবং মেয়েকে চট্টগ্রামে মেডিকেল কলেজে রেফার করছি। মাকে আনার পর আমরা দেখছি উনি আসার আগে এখানে আমরা মৃত পাইছি। সে নিজেই ছুরিগুলো অনলাইনে অর্ডার করে এবং আমরা যতটুকু জানতে পেরেছি এখন পর্যন্ত সে প্রায় সময় তার মা বাবার কাছ থেকে বিভিন্ন ধরনের বর্তমানা শুনতো। সে পড়াশোনায় করে নাই, ডিটেইল হয়ে গেছে এই কারণটার জন্য, এবং সে ক্ষুব্ধ হয়ে এই ঘটনাটা ঘটাইছে বলে এখন পর্যন্ত প্রাথমিক তদন্তে জানতে পেরেছি। দেশের খবর দেখছেন, সময় হলো বিরতিতে যাবার। ফিরে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। যশোরের ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত 2 জন। 15 মে থেকে বাজারে আসছে নাটোরের আম। বিরতির পর আমন্ত্রণ, দেখছেন দেশের খবর। গত রোজার ঈদের থেকে এবার 1 কোটি বেশি যাত্রী ঢাকা ছাড়বে বলে জানালেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। ঠিক এই মুহূর্তে তিনি ব্রিফ করছেন সচিবালয়ে, সরাসরি তার ব্রিফিংয়ে যুক্ত হচ্ছে। যেমন আমাকে দায় নিতে হচ্ছে, কারণ আমার হাইওয়ের সাথে সেটা লোকাল সড়ক মিশেছে 90 ডিগ্রিতে, যেটা দুর্ঘটনা তৈরি করে, সেটা কুমিল্লায় ঘটেছে, নিশ্চয়ই আমাদেরকে দায় নিতে হচ্ছে, কারণ এটা একটা ত্রুটি। কারণ একটা লিঙ্ক রোড কীভাবে সেটা হাইওয়ের সাথে মিশবে, তার একটা কিন্তু লেফট লেনে যে স্টাইলে মেশে সেভাবে মিশিনি, এটা একটা ত্রুটি। বলছি যে এলজিআরডির মন্ত্রণের অধীনে যখন কোনো রাস্তা হয়
সে ত্রুটির দায় তো আমার উপর হয় না। যদি কোনো ওই ত্রুটির কারণে দুর্ঘটনা ঘটে সেইটা যোগাযোগ মন্ত্রণালয়ের উপর অনেক সময় নিতে হয়, কিন্তু নেওয়াটা দুর্ভাগ্যজনক। সেটা বলেছি। আমার একটু কথা আছে মাননীয় মন্ত্রী, আমি একটু শেষ করি প্রশ্নটা। সেটা হচ্ছে এআই ক্যামেরা চালু হয়েছে, ঘুরে যায়, কথাটা শেষ করলে আপনার তো কথাটা ঘুরে গেল। আচ্ছা বলেন না, বলেন কে বলবে, ঠিক করেন। দেখি এআই ক্যামেরা দেখি আপনার যেখানে এতগুলি ব্যাটারি চালিত রিক্সা চলে এবং ভিআইপি সড়কে চলে, সেখানে আসলে শৃঙ্খলা আনার জন্য এআই ক্যামেরা কতটা ভূমিকা রাখবে? কারণ আপনি তো ব্যাটারি চালিত রিক্সা বন্ধই করতে পারছেন না। একই সাথে সাথে এই এআই ক্যামেরাগুলি আসলে মহাসড়কে চালু হবে কবে, যে স্বয়ংক্রিয়ভাবে মামলা হয়ে যাবে? না, এআই ক্যামেরা তো সমস্ত জায়গায় চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে, এটা বাস্তবায়নে তো সময় লাগবে। এখানে একজন আছে, কি বলেন? আপনি যেহেতু মানে বলেন যে সব দায় আপনাদের কাছে আসে, আসলে কেন আসে এটা যদি বুঝেন তাহলে না। আমার কথাটা হচ্ছে যে আপনি যে এই যে রাস্তায় যে আনফিট গাড়িগুলো আছে, এটা দায় কার? এইগুলোর যে তারপরে রাস্তার ডিজাইনের দায়টা কার? এগুলো তো সবই যোগাযোগ। না, আপনি আমার কথা সম্পূর্ণ বোঝেননি। সব রাস্তার ডিজাইনের দায় আমার না, হাইওয়ের ডিজাইনের দায় আমার। কিন্তু এই তো আপনি তো আরেক জায়গায় গেলেন। শুনেন, আমার অবশ্যই দায় আছে। আমি বলছি রাস্তা, হাইওয়ে রাস্তায় যদি তার ডিজাইনের কারণে কোনো দুর্ঘটনা প্রবণ হয়ে যায়, নিশ্চয়ই সে দায় আমার। আপনি আমার কথা শুনতে দেন আপনি। কিন্তু যে রাস্তাটা এলজিআরডির নিয়ন্ত্রণে, এলজিআরডি নকশা করে, এলজিআরডি বাস্তবায়ন করে, সেইটার দায় যখন আমাকে প্রশ্ন করা হয়, আমি তখন কি হয়, তখন হচ্ছে যে তখন আমাকে এই যে দায় নিতে হয়, অন্যদের দায় আমাকে কোনো কোনো সময় আপনাদের প্রশ্নের কারণে নিতে হচ্ছে। দায় আমাকে কেউ দিচ্ছে না, আপনারা দিচ্ছেন। ঈদ যাত্রা নিয়ে বৈঠক শেষে ব্রিফ করছিলেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। আমরা সচিবালয়ে সরাসরি তাঁর ব্রিফিংয়ে ছিলাম। চট্টগ্রামে বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশন 3 দিনব্যাপী 25তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। চট্টগ্রামের একটি অভিজাত হোটেলে সকালে সম্মেলনের উদ্বোধন করেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ নৌবাহিনীর সহকারী নৌপ্রধান এবং ন্যাশনাল হাইড্রোগ্রাফিক কমিটি ও নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশনের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা। বিশ্বের অন্যান্য মেরিটাইম রাষ্ট্রগুলোর মতো জাতীয় পর্যায়ে স্বতন্ত্র হাইড্রোগ্রাফিক কর্তৃপক্ষ হিসেবে ন্যাশনাল হাইড্রোগ্রাফার প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরেন বক্তারা। সম্মেলনে আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থার পরিচালক এবং নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশনের সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধি, কূটনীতিকরা, সামরিক ও অসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যশোরের শার্শায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে 2 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সকাল 7:30টার দিকে যশোরের নাভারণ সাতক্ষীরা মহাসড়কের গিলাপোল এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন শার্শা উপজেলার উলাশী খালপাড়ার শাহিন হোসেন ও উলাশীর তোফাজ্জল হোসেন। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ হোসেন জানান, সকালে শাহিন হোসেন নিজের ক্ষেত থেকে কাঁচামরিচ তুলে তা বিক্রির জন্য তোফাজ্জল হোসেনের মোটরসাইকেলে করে নাভারণ বাজারে যাচ্ছিলেন। গিলাপোল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সাতক্ষীরাগামী দ্রুতগতির ট্রাকের সাথে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। ঘটনাস্থলে শাহিন মারা যান এবং তোফাজ্জলকে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার পরপরই ট্রাকটি ফেলে পালিয়ে গেছে চালক ও হেলপার। কুমিল্লায় কোরবানির পশুর হাটে এবার দেখা মিলবে মেসি, নেইমার, রাজাবাবু কিংবা সুলতান নামে বিশালকার গরুর। খামারিরা বলছেন, আলাদা নাম আর আকর্ষণীয় বৈশিষ্ট্যের কারণে ক্রেতাদের আগ্রহ বাড়ছে। কুমিল্লার বুড়িচং উপজেলার শিকারপুর গ্রাম থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি হুমায়ুন কবির জীবন। যতই ঘনিয়ে আসছে ততই কিন্তু খামারিরা ব্যস্ত সময় পার করছেন। আমি এই মুহূর্তে আছি কুমিল্লার বুড়িচং উপজেলা নিমসার শিকারপুর গ্রামে এসেছি। এখানে একটি খামারে এসে দেখেছি যে এখানে বিভিন্ন রকমের জাতের গরু কিন্তু প্রস্তুত করা হয়েছে। বিশেষ করে তাদের যে বিশেষ যে প্রস্তুতি, সেই প্রস্তুতির আমরা যে জিনিসটি লক্ষ্য করে সেখানে কিন্তু গরুর বিভিন্ন নামকরণ করা হয়েছে। এখানে আমরা দেখেছি যে রাজাবাবু, রাজা, বাদশাহ এবং নেইমার, মেচিসহ নানা রকমের নামকরণ করা হয়েছে এখানে গরু। এখানে আমরা এই খামারের মালিকের সাথে কথা বলেছিলাম। মালিক বলছিলেন যে এখানে 2 লাখ টাকা থেকে 8 লাখ টাকা দামের গরু রয়েছে, যেখানে এই গরুগুলো আগামী কোরবানি ঈদে
তারা পশুর হাটে তুলবেন। আমি যদি দেখাই যে এখানে আমার পিছনে কয়েকটি গরু রয়েছে, এখানে যে কালো রঙের যে গরুটি রয়েছে সেটি সুলতান নাম দেওয়া হয়েছে, এটির দাম চাওয়া হচ্ছে 8 লাখ টাকা। এবং যে সাদা গরুটি রয়েছে এটির নাম বাদশা দেওয়া হয়েছে, এই গরুটির দাম চাওয়া হচ্ছে 5 লাখ টাকা। এবং তার পাশে যে কালা রং এবং সাদা রঙের গরুটি রয়েছে সেটি কালাবাবু হিসাবে নামকরণ করা হয়েছে, এটির দাম চাওয়া হচ্ছে 6 লাখ টাকা। তো কুমিল্লা জেলায় কিন্তু এবার যে কোরবানির পশুর যে চাহিদা রয়েছে তার থেকে 2 গুণ বেশি কোরবানির পশু কিন্তু কুমিল্লা প্রস্তুত রয়েছে। তো এই ছিল কুমিল্লা শিকারপুর গ্রাম থেকে আমার কাছ থেকে সর্বশেষ। দেশের খবর থেকে আবারও বিরতিতে যাচ্ছি, কিছুক্ষণের মধ্যে ফিরছি, সঙ্গেই থাকুন। আবার আমন্ত্রণ, দেশের খবর দেখছেন। নাটোরে আগামী 15 মে থেকে গুটি জাতের আম সংগ্রহের মাধ্যমে চলতি মৌসুমের আম আহরণ কার্যক্রম শুরু হচ্ছে। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত নিরাপদ আম ও লিচু আহরণ, সংরক্ষণ এবং বাজারজাতকরণ বিষয়ক এক প্রস্তুতিমূলক সভায় চলতি মৌসুমের ম্যাঙ্গো ক্যালেন্ডার প্রকাশ করা হয়। জেলা প্রশাসক আসমা শাহিনের সভাপতিত্বে সভায় জানানো হয় 15 মে থেকে 10 আগস্ট পর্যন্ত পর্যায়ক্রমে জেলার বিভিন্ন জাতের আম সংগ্রহ করা যাবে। দেশের খবর ছিল এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।